নিত্যপণ্যের অভ্যন্তরীণ এবং বিশ্ববাজার পরিস্থিতি এবং সমাজে বেড়ে চলা আয় বৈষম্য নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন অর্থনীতিবিদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক এবং গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইউসুফ। আপনাকে স্বাগত আজকে স্টার বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। প্রথমে যে প্রশ্নটা করতে চাই, আমরা প্রতিবেদন দেখছিলাম এবং আমিও আজকে বাজার পরিস্থিতি দেখছিলাম, মাছ মাংস সবজি সব কিছুরই বলা যায় দামটা খুবই বাড়তি এবং বিক্রেতাদের কাছে একটা চিরাচরিত একই তাদের অভিযোগ বা একই অজুহাত, সেটা হচ্ছে পরিবহন ভাড়া বেড়ে গিয়েছে। কিন্তু সত্যিকার অর্থে বাজারে যেটা দেখা যাচ্ছে যে প্রায় সব খাদ্যপণ্যেরই সরবরাহ স্বাভাবিক, যেটা যোগান দেখে বোঝা যাচ্ছে। তো এমন পরিস্থিতি আসলে কেন বাংলাদেশের বাজারে তৈরি হচ্ছে? জি ধন্যবাদ। আসলে বাজার পরিস্থিতি নিয়ে আমরা প্রায় কথা বলে থাকি এবং এইবার যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের এই মাসে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানেও দেখলাম যে মূল্যস্ফীতিটা আবার বেড়েছে। মাঝখানে কিন্তু কিছুদিন একটা কমার একটা প্রবণতা ছিল, সেটি কিন্তু আবার বেড়ে এখন অ্যারাউন্ড 9%-এর মতো মূল্যস্ফীতি হয়েছে। তো এর মধ্যে তেলের দামের একটি বিষয় আছে। তবে তেলের দাম যেভাবে বেড়েছে এটা তো একটা বৈশ্বিক কারণে সরকারকে তেলের দাম যেটি বাড়িয়েছে, কিন্তু পরিবহন খাতের যে অজুহাত দেখিয়ে তেলে বাজারে যে বিভিন্ন উৎপাদন খরচ বা বিভিন্ন পণ্যের যে দামের বাড়তি দামের কথা বলা হয়, দাম কিন্তু তেলের দামের ইম্প্যাক্ট আসলে কতটুকু আপনি দেখেন। একটা আমি যদি অক্টেনের কথাই বলি বা পরিবহন খাত যেই সমস্ত পণ্য পরিবহন করা হয় সেখানে কিন্তু ডিজেল তারা ব্যবহার করা হয়, হয়তো 15-16% হয়তো তেলের দামের বেড়েছে। কিন্তু এই 15-16% একটা পরিবহন মনে করেন যদি 300 কিলোমিটার চলে, তো সেখানে কিন্তু খুব সামান্য কয় পয়সা তার পার কিলোমিটারে বাড়ার কথা, এটি কিন্তু অত বড় আকারে কিন্তু বাড়ার কথা না। অর্থাৎ এটাকে অজুহাত দেখিয়ে দেখা যাচ্ছে যে পণ্যের দামের উপর আসলে আলটিমেট যেটা হয় ভোক্তাদের উপর কিন্তু তার চাপটা গিয়ে পড়ে, যারা ভোক্তা আছে। এখানে বাজার তদারকির একটি বিষয় আছে। আমরা প্রথম বিভিন্ন সময় বলে থাকি যে আসলে তিনটা বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমরা মুদ্রানীতি যেটি আছে, কারণ তারও একটা উদ্দেশ্য থাকে যে সেন্ট্রাল ব্যাংকের, সেটি হচ্ছে কিভাবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা যায়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ফিসকাল পলিসি, অনেক সময় বিভিন্ন পণ্যের উপর যে ডিউটি আছে সেটাকে সমন্বয় করা হয়, যে এই দামটা যাতে অন্তত এসেনশিয়াল প্রোডাক্ট আমরা রোজার সময় দেখি বিভিন্ন পরিস্থিতিতে যাতে বাজারে দামটা যাতে একটা স্থিতিশীল অবস্থায় থাকে, এসেনশিয়াল আইটেমগুলোতে সাধারণত সেটি করা হয়ে থাকে। আর 3 নম্বর হচ্ছে বাজার তদারকি, অর্থাৎ সরকার যে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি এবং বাজার তদারকিটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ সরকার অনেক সময় ডিউটি যে সমন্বয় করার পরেও দেখা যাচ্ছে বাজারে তার রিফ্লেকশনটা হয় না, অথবা যেই হারে তেলের দাম বেড়েছে সেই হারে তার চেয়ে বেশি হারে জিনিসপত্রের দামের উপর তার প্রভাবটা কিন্তু ফেলছে। তো এইখানে যে তদারকির যে বিষয়টা আছে, এই তদারকির বিষয়টা বাজার ব্যবস্থাপনার বিষয়টা আমি মনে করি সরকারকে খুব ভালোভাবে এখানে মানে দেখা উচিত। সেখানে এই বাজার তদারকির বিষয়ে যদি আসি, বাংলাদেশের বাজার তদারকি করার মতো একটাই বলা যায় কার্যকরী বা যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এবং এই বিষয়ে একটা বিশেষজ্ঞরা সবসময় একটা হাস্যরস এখানে করে থাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ব্যবসার প্রসার করা, ভোক্তার ভালো মন্দ দেখার কাজ খুব একটা বেশি বাণিজ্য মন্ত্রণালয় করে থাকে না। এবং সময় সময় প্রতিযোগিতা কমিশন বিভিন্ন প্রতিবেদন দিয়ে থাকে এবং সেটা কার্যকর করার জন্য ভোক্তা অধিদপ্তরকে অনুরোধ করা হয়। এবং বিশেষজ্ঞরা যেটা হাস্যরস করে থাকে যে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীকে বলছে ব্যবসা করো, তাদের অধীনেই ভোক্তা অধিদপ্তর কাজ করছে। আসলে এর কারণে কি কোনো ফলপ্রসূ আমরা ভোক্তা অধিদপ্তরের কাজ পাই কিনা? আসলে আমরা বিভিন্ন সময় দেখি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা বিভিন্ন অভিযান চালিয়ে থাকে, কিন্তু এটি আসলে এত তাদের যে জনবল কাঠামো বা সব কিছু মিলে তাদের জন্য আসলে পুরোটা মনিটর করাটা খুব কঠিন হয়ে পড়ে। তারা খুব সিলেক্টেড জায়গায়, কিন্তু যেটি করা যেতে পারে, সরকারের কিন্তু হ্যান্ডস কিন্তু অনেক স্ট্রং,
সরকার যদি চায়, সরকারের বিভিন্ন এজেন্সিগুলো সব জায়গায় আছে, কিন্তু তাদের ল এনফোর্সিং এজেন্সি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে, পাশাপাশি যদি বাজার যে ব্যবস্থাপনা কমিটি আছে তাদেরকেও যদি অ্যাকাউন্টেবিলিটির আনা যায়, যে তাদেরও কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আপনি যৌক্তিক কারণে যদি কোনো পণ্যের দাম বাড়ে, সেটা বাড়তেই পারে, কিন্তু এর বাইরে একটা অজুহাত দেখিয়ে বারবার বিভিন্ন কারণে জিনিসপত্রের দাম বাড়াটা, সেটি কিন্তু আসলে মেনে নেওয়া কঠিন। সেখানে কিন্তু সরকারের একটা দায়িত্ব রয়েছে যে যাতে এই যে যারা সুযোগ সন্ধানী কিছু মানুষ আছে, যারা অতি মুনাফা লাভের আশায় এই কাজগুলো করে, যারা মজুদ করে, আমরা দেখলাম বিভিন্ন সময়ে কিন্তু আমরা এগুলো দেখতে পাই। তো সেই জায়গাটা যাতে মজুদ না করতে পারে, তারপরে কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না করতে পারে, যে সাপ্লাই চেইনটা আছে উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত, এই সাপ্লাই চেইনটা যাতে স্বাভাবিকভাবে কাজ করতে পারে। আমরা প্রায়ই শুনে থাকি অনেক বেশি পরিমাণে হাত বদল হয় উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত। পাশাপাশি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাজির কথা শুনি, বিভিন্ন জায়গায় অনেক ধরনের বাধার, অর্থাৎ যে সাপ্লাই চেইন যেটি আছে সেটি কিন্তু যাতে স্বাভাবিকভাবে কাজ করতে পারে, সেটাও কিন্তু আসলে সরকারের একটা দায়িত্ব। আমরা যদিও বলি বাজার অর্থনীতিতে সরকারের ইন্টারভেনশন থাকে না, কিন্তু সরকার যে ফ্যাসিলিটেট করা, সরকার যে অন্তত রেফারির ভূমিকা পালন করা, যাতে ফেয়ার প্লে হয় কিনা, কৃষকরা যারা উৎপাদন করছে তারা ফেয়ার প্রাইস পাচ্ছে কিনা, আবার ভোক্তাদের উপরে যাতে অধিক চাপ না পড়ে। বিশেষ করে যারা নির্দিষ্ট আয়ের মানুষ বা সীমিত আয়ের মানুষ, যারা সমাজের মার্জিনালাইজড পিপল, তাদের যে এসেনশিয়াল ফুড বাস্কেটটা আছে বা তাদের অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলোকে আমি মনে করি আলাদাভাবে মনিটর করা দরকার। এই বিষয়ে আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ভোক্তা অধিদপ্তরের যে অভিযানগুলো হয়, সেই ক্ষেত্রে যেটা খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেন যে তাদেরকে শুধু জরিমানা করা হয়, যেটা মূল যে সমস্যাগুলো যে পাইকারিতে বা হচ্ছে উৎপাদন স্থলে যে সমস্যাগুলো সেখানে হয় বা যে সিন্ডিকেটগুলো সেখানে হয়, সেখানে ভোক্তা হাত দেয় না। এক্ষেত্রে কি কোনো স্বাধীন কমিশন বা ভোক্তা অধিকারকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলাদা করে কোনো স্বাধীন দপ্তর করার প্রয়োজন আছে কিনা, এই বিষয়ে একটু যদি আপনার আসলে জবাবদিহিতার আওতায় যদি আপনি আনতে চান, বা আসলেই একটা স্ট্রং কমিটমেন্ট যদি থাকে, একটা পলিটিক্যাল কমিটমেন্ট হোক বা সরকারের যদি স্ট্রং থাকে যে না আমরা এটিকে যাতে বাজারে কী ধরনের তার রিফ্লেকশনটা হচ্ছে, কেউ যাতে কোনো কৃত্রিম সংকট না করতে পারে, কেউ যাতে অতি মুনাফা না লাভ করতে পারে, তাহলে সেই জায়গাটা কিন্তু আসলে এক্সিস্টিং সিস্টেমের মাধ্যমেই করা সম্ভব। কিন্তু যেটি হচ্ছে আমাদের এখানে যে অ্যাকাউন্টেবিলিটি আছে, যে ট্রান্সপারেন্সি আছে, সেই জায়গাটা, জবাবদিহিতার জায়গাটা আসলে অনেক দুর্বল। প্লাস হচ্ছে এনফোর্সমেন্টের জায়গাটাও দেখা যাচ্ছে যেভাবে এনফোর্সমেন্ট হওয়ার কথা, সেখানে কিন্তু একটা দুর্বলতা রয়েছে। সুতরাং নতুন একটা সংস্থা করে আবার সরকারের যে অপারেটিং এক্সপেন্ডিচার সেটা না বাড়িয়ে, বরং এক্সিস্টিং যে সংস্থা আছে সেটাকে কিভাবে আরও স্ট্রেংথেনিং করা যায়, সেটা তার যে জনবল হতে পারে অথবা তার যে লজিস্টিক সাপোর্টগুলো হতে পারে, সেটি করা। পাশাপাশি সরকারের এজেন্সি তো সব জায়গায় কাজ করে, ল এনফোর্সিং এজেন্সি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আরম্ভ করে সব জায়গায় তো আছে। সুতরাং তাদেরকেও যদি আমরা সম্পৃক্ত করতে পারি, বিশেষ করে এই যে যারা নিম্ন আয়ের মানুষ, মার্জিনালাইজড গ্রুপ, তাদের যে প্রকৃত আয় যে তাদের কমে যাচ্ছে, তাদের ক্রয় ক্ষমতা যে কমে যাচ্ছে ইনফ্লেশনের কারণে, এইখান থেকে আসলে তাদেরকে মুক্তি দেওয়াটা, তাদের জন্য যে সাপোর্ট দেওয়াটা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এবার যদি একটু বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই, যেটা ওয়ার্ল্ড যেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যেটা রয়েছে জাতিসংঘের, সেখান থেকে প্রতিবেদনে বলা হচ্ছে যে গত মার্চের তুলনায় এপ্রিল মাসে 1.6% খাদ্যপণ্যের দামটা বেড়েছে। তো বিশ্ব বাজারে যদি খাদ্যপণ্যের দামটা বাড়ে, সেটার প্রভাব কতটা বাংলাদেশে পড়তে পারে? জি, আমরা যেহেতু নেট ইম্পোর্টার কান্ট্রি, কারণ আমরা যদিও অনেক সময় বলে থাকি খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তারপরে কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হয়। তো সেই যে বাইরে থেকে নিয়ে আসার জন্য এখন যেটা বৈশ্বিক যে পরিস্থিতি আছে, বৈশ্বিকভাবেও অনেক জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু সেখানে সরকার করতে পারে যেগুলো, আপনি ফুড আইটেমসের কথা বলেছেন, সেইগুলো যদি অন্তত শুল্ক যে সমন্বয় করা হয়, এবং শুধু সমন্বয় করা না, তার রিফ্লেকশনটা যাতে বাজারে থাকে, সেই মনিটরিংটাও যাতে
করা হয়, সেটি যদি করা যেতে পারে তাহলে কিন্তু যেই উদ্দেশ্যে সরকারের মানে শুল্ক সমন্বয় করা হয়ে থাকে, কারণ সরকার কিন্তু রাজস্ব কিন্তু হারাচ্ছে, অন্যদিকে জনগণ যাদের জন্য এই শুল্ক সমন্বয় করা হচ্ছে সেটি যদি না করে তাহলে জনগণও কিন্তু সেখান থেকে বেনিফিটেড হচ্ছে না। আরেকটি যেটা করতে পারে যে আমরা এই উদ্যোগটা যদি দেখি রাউন্ড দ্য ইয়ার কোন পণ্যের কতটুকু আমাদের ডোমেস্টিক প্রোডাকশন হচ্ছে, বিশেষ করে এসেনশিয়াল প্রোডাক্টগুলো কতটুকু আমাদের বিদেশ থেকে আনতে হয়, কতটুকু আমাদের ঘাটতি আছে, সেই অনুযায়ী যদি একটা ক্যালেন্ডার করা হয় এবং আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়, যখন সংকট হয় তখন চাইলেই আমরা বাইরে থেকে কিন্তু নিয়ে আসতে পারি না। তো আগে থেকেই যদি প্রস্তুতি থাকে যে এরকম প্রবাবল রিস্ক আনসার্টেনিটিসগুলো মাথায় রেখে যদি একদম রাউন্ড দ্য ইয়ার যদি একটা কর্মপরিকল্পনা করা হয় তাহলেও কিন্তু এই যে হঠাৎ হঠাৎ আমরা দেখি বিভিন্ন পণ্যের এক ধরনের ক্রাইসিস হয়। তবে আমার যে অভিজ্ঞতা সেটি হচ্ছে আমাদের এখানে অনেক ক্ষেত্রে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়, সেটা সরকারের পক্ষ থেকেও বলা হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে যদি বলা হয় তাহলে সরকারকেই আসলে আইডেন্টিফাই করা দরকার যে কারা এই কাজগুলো করছে। কারণ এগুলোর ক্ষেত্রে যদি একটা দৃষ্টান্তমূলক আমরা যদি আমাদের যে আইনগত ব্যবস্থা আছে সেগুলো যদি আমরা নিতে পারি, যারা ভালো ব্যবসায়ী তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। যারা ভালো ব্যবসায়ী, এখন ভালো ব্যবসায়ীরা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বিনিয়োগ করতে ভয় পায়, তারা এই যে বিনিয়োগের পরিবেশটা সেটাও কিন্তু সরকারের এটা নিশ্চিত করা, অর্থাৎ আমি যেটি বলছি যে সরকার যে ফ্যাসিলিটেট করার জায়গা, সরকার যে এনাবলিং এনভায়রনমেন্ট, তারপরেও আমরা যারা সিটিজেন আছে আমাদেরও কিন্তু একটা রেসপন্সিভ সিটিজেনশিপের ভূমিকা পালন করতে হবে। আমরা যাতে প্রয়োজনের বেশি না কিনি, কৃত্রিম এই যে অনেক সময় দেখা যায় যে এক্সেস ডিমান্ড হয়ে যায়, মানুষ প্যানিক যে বাইংটা হয়, সেটিও কিন্তু আমাদেরও কিন্তু নাগরিক হিসাবে একটা দায়িত্ব আছে, আমরাও যাতে সেই ধরনের আচরণ না করি। একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি একটু আগে কথা বলছিলেন, প্রসঙ্গটা ইতিমধ্যে আপনি টেনেছেন যে মূল্যস্ফীতি গত মাসের তুলনায় বেড়েছে এবং 9% পার হয়ে গিয়েছে সার্বিক মূল্যস্ফীতি, এবং খাদ্য মূল্যস্ফীতির অবস্থাও ভয়াবহ। তো এই যে মূল্যস্ফীতিটা বাড়ছে কিন্তু মানুষের যে আয় রোজগার সেটার হার কিন্তু বাড়ছে না, এটা আমরা বিগত কয়েক বছর যাবতই দেখছি। তো শেষ যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে একটা আয়ের বৈষম্য আমরা দেশে দেখছি, একটা দীর্ঘ সময় ধরে সমাজে একটা আয়ের বৈষম্য, সম্পদের বন্টনের একটা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের এখন সময় হয়েছে যে সম্পদগুলোকে পুনঃবন্টন করার। তো এই বিষয়টা আসলে করা কতটা যৌক্তিক, এবং যদি সম্পদ পুনঃবন্টন করা হয় তাহলে সেটা কি প্রক্রিয়ায় করা যেতে পারে, এই বিষয়ে একটু বলবেন। আসলে আমরা এতদিন যারা বিনিয়োগকারী তারা বলছিলেন যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা যদি না আসে তাহলে তাদের বিনিয়োগের একটা পরিবেশ আসবে না। অনেক দিন পরে যেহেতু একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এখন ক্ষমতায় এসছে, তো সরকারকে ওই বার্তাটা দিতে হবে। শুরুতে যে আর্লি অ্যাকশানের কথা আমরা বলছি, আমরা জানি 180 দিনের বিভিন্ন কর্মসূচির কথা আছে, কিন্তু সেটার যাতে একটা কঠিন বার্তা যাতে বাজারে আসে যে সরকার এই বিষয়গুলোকে আসলে মাথায় রেখে কাজ করছে, যাতে এই যে মূল্যস্ফীতি যেটা প্রধান যে জায়গাটা সেটি কিন্তু সরকারের অন্যতম একটা প্রায়োরিটি। তো এই শুরুতেই এই আর্লি অ্যাকশানটা আসলে দিতে হবে। যারা এখন আপনি যদি বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থাটা, তাদের দেশীয় বিনিয়োগকারী হোক বিদেশি বিনিয়োগকারী হোক, এই আস্থার জায়গাটা যদি আনতে পারে, তারা যদি বিনিয়োগ করতে পারে, তাহলে প্রাইভেট সেক্টর লেড যে গ্রোথের কথা আমরা বলছি, তারাই কিন্তু কর্মসংস্থান সৃষ্টিতে যে সরকারের যে নির্বাচনী অঙ্গীকারও আছে, যে ইশতেহারে বলা আছে কর্মসংস্থানের সৃষ্টিতা, এখন এই পরিবেশটা যদি তৈরি করে দিতে পারে তাহলে দেশীয় যারা বিনিয়োগকারী আছে বিদেশি যারা বিনিয়োগকারী আছে, আপনারা জানেন যে আমাদের এফডিআই যেটি আছে সেটি অনেকটা স্ট্যাগনেন্ট অবস্থার মধ্যে আছে, যেইভাবে আসার কথা আসছে না। এর জন্য যে ফিসকাল নন ফিসকাল অথবা সার্বিক যে রাজনৈতিক এবং যে অর্থনৈতিক পরিস্থিতি, সেটি যদি আমরা ম্যাক্রো ইকোনমিক একটা স্টেবিলিটি আনতে পারি তাহলে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আসবে, তারা এখানে বেশি পরিমাণে বিনিয়োগ করবে। কস্ট অফ ডুইং বিজনেস যেটি আছে, বিশেষ করে যারা ভালো ব্যবসায়ী, আমি সবসময় এটি বলি যে ক্যারট এবং স্টিক, যারা ভালো ব্যবসায়ী তাদেরকে আপনি ইনসেন্টিভ দেন, যারা দুষ্ট ব্যবসায়ী তারা যাতে
এই মানে সরকারের আমরা দেখি ব্যাংকে ডিফল্টার হয় বা বিভিন্ন কারণে তারা দেখা যাচ্ছে যে অর্থনীতিতে একটা নেতিবাচক ভূমিকা পালন করে, সেই সুযোগটা যাতে না হয়, তাদের যাতে একটা আমাদের প্রচলিত আইনে অনেক কিছুই বলা আছে, সেই সুযোগটা যাতে না নিয়ে তারা যাতে এই নেতিবাচক কোনো প্রভাব না ফেলতে পারে। অন্যদিকে যারা ভালো ব্যবসায়ী তাদেরকে তারা যাতে কন্ট্রিবিউট করতে পারে, সেটা কর্মসংস্থান সৃষ্টি হোক, ব্যবসা বাণিজ্যের প্রসারে হয়, সেই জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের অর্থনীতিটা অনেক দূর এগিয়ে যাবে। তো এই দায়িত্বটাই হচ্ছে আসলে কর্মসংস্থানটা আমাদের এই মুহূর্তে যেটি সরকারের অগ্রাধিকার। একটা তো হচ্ছে ইনফ্লেশনের বিষয়টা আছে, কর্মসংস্থান আমরা জানি সামনে বাজেট আসছে, এই বাজেটে আমার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এগুলোর পাশাপাশি যে কর্মসংস্থানের বিষয়টা, দ্রব্যমূল্য আমরা জানি প্রত্যেক বাজেটেই একটা টার্গেট করা হয় যে মুদ্রাস্ফীতি এতর মধ্যে 6.5-এর মধ্যে ধর নিয়ে আসা হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড যে সেটি আনা হয় না। এর যে একটা সার্বিক মূল্যায়ন, প্রত্যেকটা যে কি পারফরমেন্স ইন্ডিকেটর যেটাকে আমরা কেপিআই বলে থাকি, সেই জায়গাটাগুলো মূল্যায়ন করা, সেটার এভিডেন্স বেসড অ্যানালিসিস করা, করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখনই আলোচনা হয় তখন আলোচনার মধ্যেই থাকে এনফোর্সমেন্টের জায়গাটা একটা দুর্বলতা থেকে যায়। তো আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, বিভিন্ন পলিসি তো নেওয়া হচ্ছে বা কিন্তু ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কিনা, বাজার তদারকির যে বিষয়টা, সেই বিষয়টা আমি মনে করি সরকারের উচিত হচ্ছে সেটি ভালোভাবে এবং প্রয়োজনে সমাজের যেটা আমরা বলি হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে, স্টেক হোল্ডার্সদেরকে সাথে নিয়ে যাতে কিভাবে এটা এই ধরনের যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট অথবা যারা ভালো ব্যবসায়ী না, দুষ্ট ব্যবসায়ী, তারা যাতে এই সুযোগটা না নিতে পারে, অতি মুনাফা যাতে লাভ না করতে পারে, সেই সুযোগটা না নিতে পারে, সেই রকম সুযোগ যাতে না যায়। এবং আসছে বাজেটে আমরা বুঝতে পারবো নতুন সরকারের প্রথম বাজেটে যে আগামী দিনে পরিকল্পনা কি হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের অভ্যন্তরীণ এবং বিশ্ববাজার এবং সমাজে বেড়ে চলা আয় বৈষম্য নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং রেপিডের নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইউসুফ।